অবশেষে ফিলিস্তিনি হত্যাকারী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, আটকে প্রস্তুত নেদারল্যান্ড। প্রতারণার অভিযোগ ভারতের শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে আমেরিকার গ্রেফতারি পরোয়ানা জারি। তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা, মুখোমুখি যুদ্ধে নামবে কি আমেরিকা ও রাশিয়া, জড়াতে পারে ইউরোপও। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। অবশেষে গাজায় গণহত্যায় দায়ী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফের বিরুদ্ধেও একই ধরনের পরোয়ানা জারি করা হয়েছে। ফলে আইসিসিভুক্ত যে কোনো দেশ সফরে গেলে নেতানিয়াহুকে গ্রেফতার করতে বাধ্য সংশ্লিষ্ট দেশটি। এরই মধ্যে নেদারল্যান্ডস জানিয়েছে নেতানিয়াহু ডাচ মাটি স্পর্শ করলেই তাকে গ্রেফতারের প্রস্তুত তাদের নিরাপত্তা বাহিনী। রিফাত জামানের ডেস্ক রিপোর্ট। শেষ পর্যন্ত গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো ফিলিস্তিনি গণহত্যাকারী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে। একই আদেশ দেওয়া হয়েছে দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধেও। ফলে আইসিসিভুক্ত 124 দেশে পা রাখার সাথে সাথে নেতানিয়াহু ও গ্যালান্টকে গ্রেফতার করতে বাধ্য হবে সে দেশটি। আর আইসিসিভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাজ্য সহ ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র কয়েকটি দেশও। তবে যুক্তরাষ্ট্র আইসিসির অন্তর্ভুক্ত নয়। এর মধ্যে ইউরোপের দেশ নেদারল্যান্ডস জানিয়েছে নেতানিয়াহু ডাচ মাটি স্পর্শ করলেই গ্রেফতার করতে প্রস্তুত দেশটির সেনাবাহিনী। এছাড়া আইসিসির এই রায়ের ফলে ইসরায়েলকে অস্ত্র পাঠাতে পারবে না কোনো দেশ। যুদ্ধের জন্য ইসরায়েলকে অস্ত্র দেওয়ার অর্থ মানবতা বিরোধী অপরাধের জন্য তারাও দায়ী থাকবে। বৃহস্পতিবার এক বিবৃতিতে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি জানিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু ও ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ এবং 8 অক্টোবর 2023 থেকে 20 মে 2024 পর্যন্ত সংঘটিত যুদ্ধাপরাধের জন্য এই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তারা। বিবৃতিতে আইসিসি আরও বলছে নেতানিয়াহু ও গ্যালান্ট ইচ্ছাকৃতভাবে ও বুঝে শুনে গাজার বেসামরিক জনগণের কাছে খাবার, পানি, ওষুধ ও চিকিৎসা সামগ্রী সরবরাহ করেনি। পাশাপাশি বন্ধ রেখেছে জ্বালানি ও বিদ্যুৎ সংযোগ। নেতানিয়াহুর নৃশংস বর্বরতায় পুরোপুরি মাটির সাথে মিশে গেছে গাজা শহর। মৃত্যুপরীতে পরিণত হয়েছে উপত্যকাটি। গেল 1 বছরের বেশি সময় ধরে আগ্রাসন চালিয়ে এ পর্যন্ত অন্তত 44,000 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিক অপরাধ আদালত যখন এই রায় দিচ্ছে তখনও চলছে গাজাবাসীর উপর ইসরায়েলি নৃশংস হামলা। আগ্রাসনের প্রায় 1 বছর পর এই গণহত্যাকারীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফের বিরুদ্ধেও একই ধরনের পরোয়ানা জারি করা হয়েছে। দেইফের বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে ইসরায়েলি ভূখণ্ডে রকেট হামলা এবং 7 অক্টোবর হামলা চালানো। আইসিসি বলছে এসব হামলায় নিহত হয়েছে শতাধিক ইসরায়েলি নাগরিক। গেল জুলাইয়ে গাজায় এক বিমান হামলায় দেইফকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। তবে ইসরায়েল ও হামাস দুপক্ষই আইসিসির অভিযোগ অস্বীকার করেছে। এই রায়কে ইসরায়েল বিরোধী ও ভারসাম্যহীন বলে নিন্দা জানিয়েছে নেতানিয়াহু প্রশাসন। অবশ্য আইসিসির এই রায়কে স্বাগত জানিয়েছে জর্ডান ও ইউরোপীয় ইউনিয়ন। ইউর পররাষ্ট্রনীতি বিষয়ক জোসেফ বোরেল আইসিসির এই পরোয়ানা জারির সিদ্ধান্তকে অরাজনৈতিক উল্লেখ করে এর প্রতি অবশ্যই সম্মান দেখাতে এবং বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট টু ইস্যু অ্যারেস্ট ওয়ারেন্টস ফ্রম প্রাইম মিনিস্টার নেতানিয়াহু, the former Minister of Defense Mr. Gallant and the Hamas leaders. রায়কে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসও। তবে অনেক বেশি দেরি হয়ে গেছে বলে মত দিয়েছে সাধারণ ফিলিস্তিনিরা। আন্তর্জাতিক আদালতের এই রায়ে নেতানিয়াহুর খুব বেশি ক্ষতি হবে না, কারণ এটি একটি দুর্বল আদালত। তাদের নিজেদের গ্রেফতার করার ক্ষমতা নেই। আর আনুমানিক 43,000 ফিলিস্তিনি শহীদ, 10,000 নিখোঁজ এবং 1 লাখেরও বেশি ফিলিস্তিনি আহতের পর এই রায় এলো। আমি মনে করি অনেক বেশি দেরি হয়ে গেছে। অবশ্য এত কিছু পরও আইসিসির এই রায় কার্যকর করতে আন্তর্জাতিক সম্প্রদায় এগিয়ে আসবে এমন প্রত্যাশা গাজাবাসীর। রিফাত জামান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে চিরতরে স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা বন্ধের উদ্দেশ্যে নতুন ষড়যন্ত্রে মেতেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আগামী কয়েক সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনের পশ্চিম তীর দখলে নেয়ার ঘোষণা দিতে পারে তার সরকার। নির্ভরযোগ্য বিভিন্ন সূত্রের বরাত দিয়ে বুধবার এমন দাবি করেছেন পুলিৎজার জয়ী মার্কিন সাংবাদিক সিমুর হার্স। হিজল জোবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত।
গাজায় চলমান ইসরায়েলি নৃশংসতা ও গণহত্যার জেরে বর্তমান বিশ্বে স্মরণকালের মধ্যে সবচেয়ে জোরালো দাবি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা। এ নিয়ে ব্যাপক চাপে আছে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা। এরই মাঝে স্পেন সহ ইউরোপের বেশ কিছু দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। জাতিসংঘেও দিন দিন জোরালো হয়ে উঠছে এ দাবি। এ বাস্তবতায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই চিরতরে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ রুদ্ধ করে দিতে নতুন ছক সাজাচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উগ্র ডানপন্থী সরকার। বুধবার নিজের এক লেখায় চাঞ্চল্যকর এই তথ্য জানান পুলিৎজার জয়ী মার্কিন সাংবাদিক সিমুর হার্স। নির্ভরযোগ্য মার্কিন ও ইসরায়েলি গোপন সূত্রের বরাত দিয়ে হার্স বলেন, ফিলিস্তিন প্রতিষ্ঠার বিষয়টিকে ইতিহাসের হিমঘরে পাঠিয়ে দেওয়ার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে পশ্চিম তীর দখলে নেয়ার পরিকল্পনা করছে নেতানিয়াহু সরকার। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এ ঘোষণা আসতে পারে। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজের মঙ্গলবারের এক প্রতিবেদনেও উঠে এসেছে বিষয়টি। সেখানে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প নতুন দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় পশ্চিম তীর দখলের উচ্চাভিলাষ নিয়ে এগোতে পারেন নেতানিয়াহু। সেক্ষেত্রে বাইডেন প্রশাসনের তুলনায় ট্রাম্প প্রশাসন ইসরায়েলকে অনেক বেশি সমর্থন দেবে বলে বিশ্বাস করেন তিনি। সিবিএস নিউজ জানায়, এরই মাঝে ট্রাম্প প্রশাসনে কাকে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ইসরায়েলে পাঠানো হবে তা ঠিক করা হয়েছে। গুরুতর এ দায়িত্বের জন্য বেছে নেওয়া হয়েছে আরকানসা অঙ্গরাজ্যের সাবেক গভর্নর মাইক হাকাবিকে। তিনি বরাবরই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধী। এছাড়া আগের শাসনামলে খোদ ট্রাম্প আব্রাহাম অ্যাকর্ডস সহ বিভিন্ন ইস্যুতে ফিলিস্তিন প্রশ্ন উপেক্ষা করে ইসরায়েলকে সমর্থন দিয়ে গেছেন। শুধু তাই নয়, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ও সিরিয়ার দখল করে নেয়া গোলান হাইটসকে ইসরায়েলের অংশ হিসেবেও স্বীকৃতি দিয়েছেন তিনি। সার্বিক প্রেক্ষাপটে ট্রাম্পের নতুন শাসনামলে ফিলিস্তিন প্রসঙ্গে মার্কিন নীতিতে আরো বড় আকারের বদল আসার আশঙ্কা রয়েছে। নেতানিয়াহু এই সুযোগটিকেই কাজে লাগাতে চান বলে ধারণা অনেক বিশ্লেষকের। তাদের বক্তব্য, বাইডেন হোয়াইট হাউসে আছেন আর 2 মাস। সম্ভবত এর মাঝেই পশ্চিম তীর দখলের ঘোষণা দিয়ে কাজ এগিয়ে রাখতে চান নেতানিয়াহু, যাতে করে ট্রাম্প ক্ষমতায় আসার পরপরই তা বাস্তবায়নে নেমে পড়তে পারেন। বুধবারের লেখায় হার্স বলেন, ওয়াশিংটনের মাধ্যমে সমরাস্ত্র ও সামরিক সহায়তা নিয়ে গাজাবাসীর ওপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে ইসরায়েল। উত্তর গাজার বাসিন্দাদের উচ্ছেদ করে ঠেলে দেয়া হয়েছে দক্ষিণ গাজার দিকে। এবারে নেতানিয়াহুকে পশ্চিম তীর দখলে নেয়ার জন্য চাপ দিচ্ছে সরকারের উগ্র ডানপন্থী অংশ। ফিলিস্তিনের 2টি অংশই নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায় তারা। এতে করে ফিলিস্তিন প্রতিষ্ঠার বিষয়টি চিরকালের জন্য ধামাচাপা পড়বে। একই সাথে গাজা পুনর্গঠনে সহায়তা দেওয়ার ব্যাপারে সংশয়ী আরব দেশগুলো পিছু হটবে বলে ধারণা তাদের। ইসরায়েল সরকারের উগ্র ডানপন্থীরা বলছে, গাজা ও পশ্চিম তীর দখলে নিলে বদলে যাবে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতির খোল নলচে। তাতে করে এই অঞ্চলে আরো ভালোভাবে গেড়ে বসতে পারবে ইসরায়েল। আরব বিশ্বে ইসরায়েলের ক্ষমতা পাকাপোক্ত করার অর্থ যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর কর্তৃত্বকেই টিকিয়ে রাখা। ট্রোজান হর্স ইসরায়েলকে ট্রাম্প সেভাবেই কাজে লাগানোর চেষ্টা করবেন বলে অভিমত অনেক বিশ্লেষকের। হিজল জুবায়ের, বাংলা ভিশন। ইসরায়েলি বোমা বিমান হামলার প্রচন্ড ক্ষুধায় গেল 1 বছরেরও বেশি সময় ধরে যখন প্রতিদিন গাজায় হত্যার শিকার হচ্ছে শত শত ফিলিস্তিনি, যখন তাদের পাশে শক্তভাবে দাঁড়ায়নি কোনো আরব রাষ্ট্র, তখন আমোদ ফুর্তি ও আনন্দ বিনোদনে ব্যস্ত সৌদি আরব। লক্ষ কোটি টাকা খরচ করে অনুষ্ঠিত হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান, তৈরি হচ্ছে ফুটবল স্টেডিয়াম। তবে কবে চোখ খুলবে আরব বিশ্ব? কবে পাশে দাঁড়াবে গাজার শিশুদের? এমন প্রশ্ন এখন মুসলিম বিশ্বের। ডেস্ক রিপোর্টে আরো জানাচ্ছেন ইমরান মাহমুদ। একদিকে না খেয়ে দিন কাটাচ্ছে গাজার শিশুরা, অন্যদিকে আমোদ ফুর্তিতে মেতেছে সৌদি আরব। সম্প্রতি কাবার আদলে মঞ্চ তৈরি করে নাচ গান করে বিশ্বজুড়ে সমালোচনার জন্ম দিয়েছে সৌদি আরব। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অনেকেই সৌদির অনুষ্ঠান ও গাজার শিশুদের ছবি পাশাপাশি রেখে কঠিন সমালোচনা করছে দেশটির। 1 বছরের বেশি সময় কেটে গেছে ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধের। একের পর এক বোমাবর্ষণ করে পুরো ফিলিস্তিনকে ধ্বংসস্তূপে পরিণত করেছে ইসরায়েল। প্রাণ হারিয়েছে হাজার হাজার নিরীহ শিশু ও নারী। তবে যারা এখনো বেঁচে আছেন তাদের জীবন যেন মৃত্যুর চেয়েও ভয়াবহ। এমন অবস্থায় মৃত্যুই একমাত্র মুক্তির পথ বলে মনে করছেন গাজার এই মা।
তারা সবাই মিথ্যাবাদী, তারা আমাদের মিথ্যা বলছে। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের বিরুদ্ধে ইসরায়েলের সাথে দাঁড়িয়েছে, তারা সবাই আমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। এখন আমি শুধু এতটুকু চাই যেন তারা একটি পারমাণবিক বোমা ফেলে আমাদের এই জীবন থেকে মুক্তি দেয়। আমরা বেঁচে নেই, এটা কোনো জীবন হতে পারে না। বোমা ফেলে তারা সব শেষ করুক। আমরা একটু একটু করে মরে যাচ্ছি, দয়া করুন অন্তত এই শিশুদের দিকে তাকান। ইতিমাদ আল কুয়ানু 7 সন্তানের এই মা এভাবে আহাজারি করছিলেন। 1 বছরের বেশি সময় ধরে তিনি তার সন্তানদের মুখে এতটুকু খাবার তুলে দিতে পারছেন না। শহরে কিছু স্বেচ্ছাসেবক বাচ্চাদের জন্য খাবার দিচ্ছে ঠিকই, কিন্তু তা কোনোভাবেই পর্যাপ্ত হচ্ছে না। খালি থালা হাতে খাবারের সামনে ভিড় করে আছে ছোট ছোট শিশুরা। গ্লোবাল ফুড সিকিউরিটি বিশেষজ্ঞরা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে ভয়াবহ দুর্ভিক্ষের দিকে যাচ্ছে ফিলিস্তিন। দ্রুত খাবার ও পানি সরবরাহ করতে না পারলে বহু শিশু ও নারীর মৃত্যু অবধারিত। এমন অবস্থায় আরব বিশ্বের কাছে প্রতিনিয়ত সাহায্য চাইছে গাজাবাসী, কিন্তু তারা তো বলিউড অভিনেত্রী ও গায়িকাদের নিয়ে অনুষ্ঠান করতে ব্যস্ত। এমনকি বেশ কিছু গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী 2034 ফিফা বিশ্বকাপ আয়োজন করতে লক্ষ কোটি টাকা ব্যয়ে স্টেডিয়াম নির্মাণ করছেন মোহাম্মদ বিন সালমান। আমরা দুর্ভিক্ষের চেয়েও ভয়াবহ অবস্থায় আছি। এক পাশে বোমার আগুনে আমরা মরছি, অন্য পাশে ক্ষুধায়। আমি আরব দেশগুলোকে বারবার অনুরোধ করেছি আমাদের পাশে দাঁড়াতে, অন্তত সীমান্তগুলো খুলে দিতে, যেন আমাদের বাচ্চাদের কাছে খাবার ও ওষুধ পৌঁছাতে পারে। নিজেদের জন্য কিছু চাই না, শুধু বাচ্চাদের জন্য চাই। কিন্তু কেউই এগিয়ে আসেনি, আমরা একেবারে একা। দুর্ভিক্ষ পরিস্থিতি নিয়ে উদ্বেগের জবাবে ইসরায়েলের জাতিসংঘ অ্যাম্বাসিডর ড্যানি ড্যানন সিকিউরিটি কাউন্সিলকে বলেন, তারা এই 1 বছরে 1 মিলিয়ন টন ত্রাণ পাঠিয়েছিল ঠিকই, কিন্তু মুক্তিগামী যোদ্ধারা সেই ত্রাণ লুট করে নেয়। যদিও যোদ্ধারা এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে। এমন অবস্থায় কোন দিকে যাবে পরিস্থিতি? আরব বিশ্ব কি স্টেডিয়াম নির্মাণ বা নাচ গান থেকে অবসর নিয়ে এই নিরীহ নারী ও শিশুদের পাশে দাঁড়াবে? ইমরান মাহমুদ, বাংলা ভিশন। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে বিতর্কিত প্রকল্পে বিনিয়োগের জন্য আলোচিত ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি এবার ফেঁসে গেছেন যুক্তরাষ্ট্রে। আর্থিক কেলেঙ্কারির অভিযোগে ভারতীয় এই শিল্পপতির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে মার্কিন প্রশাসন। 25 কোটি মার্কিন ডলার সমপরিমাণ ঘুষের বিনিময়ে প্রকল্প গ্রহণের অভিযোগই শুধু নয়, প্রতারণার মাধ্যমে মার্কিন বিনিয়োগকারীদের কাছ থেকে 300 কোটি মার্কিন ডলার তোলার অপচেষ্টার অভিযোগও রয়েছে। এই মামলায় আদানি সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে নিউ ইয়র্কের একটি আদালত। বিস্তারিত মেহরাব হোসাইন খানের ডেস্ক রিপোর্টে। বাংলাদেশে বিদ্যুৎ খাতে গৌতম আদানির বিনিয়োগ নিয়ে বিতর্ক আর টানাপোড়েন গত 19 নভেম্বর হাইকোর্ট পর্যন্ত করায়। এসেছে আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তির পর্যালোচনা, যাচাই বাছাই করতে তদন্ত কমিটি গঠনের নির্দেশ। দেশে স্বার্থবিরোধী চুক্তি কেন বাতিল হবে না জানতে রুলও দেয়া হয়। এর রেশ থাকতেই যুক্তরাষ্ট্রের আদালতে উঠেছে আদানির বিরুদ্ধে ফৌজদারি মামলা। ফাঁস হচ্ছে মার্কিন বিনিয়োগকারীদের সাথে আদানির জালিয়াতির ভয়ঙ্কর সব তথ্য। আর ভারতে রাষ্ট্রীয় সংস্থার প্রতিবেদনেই আদানির হাজার হাজার কোটি রুপি কর ফাঁকির অভিযোগও অনেক পুরানো। এভাবেই প্রতারণার জাল বিছিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে। কে এই আদানি? কেন বারে বারে দেশে দেশে জালিয়াতির নিত্য নতুন অভিযোগের সাথে জড়াচ্ছে তার নাম? এত কিছুর পরও কোন ক্ষমতা বলে অনৈতিক সাম্রাজ্যের পাহাড় গড়ে তুলছেন ভারতের এই শীর্ষধনী? মানে মারা বতন মা আহ্বান ও মোকো মলে হচ্ছে। বুধবার নিউ ইয়র্কের ডিস্ট্রিক্ট কোর্ট ব্রুকলিনে আদানির বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন করে জানানো হয়েছে 25 কোটি মার্কিন ডলারের বেশি ঘুষের বিনিময়ে ভারতে বড় একটি সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণ করেছে আদানি, যা মার্কিন বিনিয়োগকারীদের কাছে গোপন করা হয়েছে। ভারতের সরকারি কর্মকর্তাদের সাথে ঘুষ লেনদেনের বিষয়টি আদানি ছাড়াও আদানি গ্রিন এনার্জির কর্মকর্তারা জানতেন। 20 বছর মেয়াদী ওই প্রকল্প থেকে 200 কোটি ডলারের বেশি লাভ তুলে নেওয়া যাবে বলে বিনিয়োগকারীদের ধারণা দিয়েছিল আদানি গ্রুপ। এই মামলায় আদানি গ্রুপের চেয়ারপারসন গৌতম আদানি ও তার স্বজন সাগর আদানি সহ 7 জনকে অভিযুক্ত করা হয়েছে।
গত বছর নিউইয়র্ক ভিত্তিক বিনিয়োগ সংক্রান্ত গবেষণা প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ রিসার্চের প্রতিবেদন প্রকাশ হলে আদানির বিভিন্ন কোম্পানির শেয়ারের দামে ধস নামে। এর জেরে ওই বছরের জানুয়ারিতে এক সপ্তাহেই প্রায় 25,000 কোটি ডলারের ব্যক্তিগত ধন সম্পদ উধাও হয়ে যায় আদানির। ওই প্রতিবেদনে আদানির বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে কর্পোরেট জগতের ইতিহাসে সবচেয়ে বড় ধোঁকাবাজির অভিযোগ তুলেছেন হিন্ডেনবার্গ রিসার্চ। যদিও অত্যন্ত ক্ষোভের সঙ্গে অভিযোগ প্রত্যাখ্যান করে একে বিদ্বেষমূলক আর ভিত্তিহীন অপতথ্যের ব্যবহার বলেছে আদানি গ্রুপ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ঘনিষ্ঠ হয় অনৈতিক প্রভাব খাটিয়ে সরকারি প্রকল্প দখলের অভিযোগ রয়েছে আদানির বিরুদ্ধে। এর ধারাবাহিকতায় শুধু ভারত বা ভারতের প্রতিবেশী দেশই শুধু নয়, বিশ্বের বিভিন্ন দেশে ব্যবসার বিস্তার ঘটিয়েছে আদানির বিভিন্ন প্রতিষ্ঠান। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়, এরই মধ্যে তাকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়ে যুক্তরাষ্ট্রে 1,000 কোটি ডলার বিনিয়োগ আর 15,000 মানুষের কর্মসংস্থানের আশাবাদ জানিয়েছেন আদানি। বর্তমানে কয়লার উত্তোলন ও ব্যবসা, বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন, গ্যাস সরবরাহ, সড়ক ও রেলপথ নির্মাণ, প্রতিরক্ষা ও মহাকাশ সরঞ্জাম উৎপাদন, বিমানবন্দর পরিচালনা ও ব্যবস্থাপনা, আমদানি রপ্তানি পণ্য পরিবহন, আবাসন, ভোজ্য তেল, খাদ্যপণ্য এরকম নানা খাতে ব্যবসার বিস্তার ঘটিয়েছে আদানি গ্রুপ। ভারতের গুজরাটে 1962 সালে জন্ম নেন গৌতম আদানি। গুজরাট বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের ছাত্র আদানি লেখাপড়া শেষ করেননি। বাবার গার্মেন্টস ব্যবসায় যোগ না দিয়ে সিদ্ধান্ত নেন শুরু করবেন হীরার ব্যবসা। পরে ভাইয়ের প্লাস্টিক কারখানা পরিচালনার সিদ্ধান্ত নেন। 1988 সালে প্রতিষ্ঠা করেন আদানি এক্সপোর্টস, যা পরে পরিণত হয় আদানি এন্টারপ্রাইজেসে। আদানি গ্রুপের অধীনে রয়েছে মোট 7টি কোম্পানি। এশিয়ার দ্বিতীয় আর বিশ্বের 22তম শীর্ষ ধনী আদানির সম্পদের পরিমাণ 8,500 কোটি মার্কিন ডলার। এক বছরে তার সম্পদ বেড়েছে 95%। গত 5 বছরে বিশ্বের শীর্ষ 10 ধনীর মধ্যে তার সম্পদই বেড়েছে সবচেয়ে দ্রুত গতিতে। 2024 সালে হুরুন ইন্ডিয়া রিচ লিস্টে গৌতম আদানি আরেক ধনী মুকেশ আম্বানিকে পেছনে ফেলে দেন। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ইউক্রেন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ায় হামলা চালানোর ওয়াশিংটন ও মস্কো মুখোমুখি লড়াইয়ে নামতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই। রাশিয়ার কঠোর সতর্কবার্তা সত্ত্বেও ইউক্রেন মঙ্গলবার যুক্তরাষ্ট্রের তৈরি ATACMS ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালায়। পাল্টা হামলার আশঙ্কায় এরই মধ্যে ইউক্রেনে মার্কিন দূতাবাস বন্ধ করে দেওয়া হয়েছে। দূতাবাস বন্ধ করে দিয়েছে স্পেন, গ্রিস, ইতালি সহ আরও কয়েকটি দেশ। সার্বিক পরিস্থিতি বিবেচনায় তাই তৃতীয় বিশ্বযুদ্ধ সূচনার আশঙ্কা দেখছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞ। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। ইউক্রেন যুদ্ধের 1000 দিন পার হলেও বন্ধের কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। উল্টো উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি, বাড়ছে পরমাণু হামলার আশঙ্কা। ইউরোপের দেশগুলোতে একে একে বন্ধ হচ্ছে ইউক্রেনের দূতাবাস। একদিকে রাশিয়ার বড় আকারে হামলার প্রস্তুতির গুঞ্জন, অন্যদিকে আতঙ্কে থমথমে ইউক্রেন। পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে তাতে সংঘাতে আরও অনেক দেশের জড়িয়ে পড়ার শঙ্কা বাড়ছে, আর সেটা তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনতে পারে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। ইউক্রেন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ায় হামলা চালানোয় ওয়াশিংটন ও মস্কো মুখোমুখি লড়াইয়ে নামতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। রাশিয়ার কঠোর সতর্কবার্তা সত্ত্বেও ইউক্রেন মঙ্গলবার যুক্তরাষ্ট্রের তৈরি ATACMS ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালায়। পাল্টা হামলার আশঙ্কায় এরই মধ্যে ইউক্রেনে মার্কিন দূতাবাস বন্ধ করে দেওয়া হয়েছে। দূতাবাস বন্ধ করে দিয়েছে স্পেন, গ্রিস, ইতালি সহ আরও কয়েকটি দেশ। সম্প্রতি আরেকটি বড় পরিবর্তন ঘটিয়েছে বাইডেন প্রশাসন। তারা ইউক্রেনকে মানববিধ্বংসী স্থলমাইন সরবরাহের অনুমোদন দিয়েছে। সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, মঙ্গলবার রাতভর দূতাবাস এলাকায় বেশ কয়েকবার বিমান হামলার সাইরেন বেজেছে। দূতাবাসের কর্মকর্তা কর্মচারীদের এরই মধ্যে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। জরুরি পরিস্থিতিতে বা সংকটকালে দুই পক্ষের মধ্যে আলাপের জন্য যে হটলাইন চালু থাকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে, সেটিও আর সচল নেই। চরম বৈরিতার মধ্যেও বিভিন্ন দেশ এই হটলাইন চালু রাখে। ফলে বোঝাই যাচ্ছে যে কোনো সময়ে ঘটে যেতে পারে বড় কোনো হামলার ঘটনা।
চলমান উত্তেজনার সাথে জড়িয়ে গেছে ইউরোপের আরেক প্রভাবশালী দেশ যুক্তরাজ্য। রাশিয়ার ভেতরে যুক্তরাজ্যের নির্মিত স্টর্ম শ্যাডো ক্রুজ মিসাইল নিক্ষেপ করেছে ইউক্রেন। রাশিয়ার কুর্স্ক অঞ্চলে ওই ক্ষেপণাস্ত্রগুলো প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয়েছে। কমপক্ষে 14টি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে আরেক ইউরোপীয় দেশ নেদারল্যান্ডস। শেষ খবর পাওয়া পর্যন্ত ইউক্রেনের সৈন্যদের যুদ্ধের প্রস্তুতির জন্য F-16 বিমানের প্রশিক্ষণ দিচ্ছে দেশটি। ইউক্রেনকে সহায়তা করছে ডেনমার্কও। যুদ্ধের জন্য কিয়েভকে দূরপাল্লার ড্রোন ও মিসাইল সরবরাহ করছে দেশটি। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা মোকাবেলায় এরই মধ্যে প্রস্তুতি নেওয়া শুরু করেছে রাশিয়া। তেজস্ক্রিয়তা সহ নানা ধরনের হুমকি থেকে রক্ষা পেতে ভ্রাম্যমাণ আশ্রয়কেন্দ্র নির্মাণ শুরু করেছে দেশটি। KUBM নামের এই আশ্রয়কেন্দ্রটি 48 ঘন্টার জন্য সুরক্ষা দিতে পারবে মানুষকে। এর একটি কক্ষে সর্বোচ্চ 54 জন আশ্রয় নিতে পারবেন। তবে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কার মধ্যেও আশা জাগিয়েছে পুতিনের যুদ্ধবিরতির শর্ত। রাশিয়ার কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন ক্রেমলিন দ্বন্দ্ব মেটাতে রাজি হতে পারে, তবে এক্ষেত্রে কিছু শর্ত রয়েছে পুতিনের। প্রথমত, যুদ্ধ অধিকৃত ইউক্রেনীয় ভূখণ্ড ছাড়বে না রাশিয়া। পাশাপাশি কিয়েভ ন্যাটোয় যোগ দিতে পারবে না। বন্দী এবং ইউক্রেনে যুদ্ধরত প্রত্যেক রাশিয়ান সেনাকে নির্বিঘ্নে দেশে ফিরতে দিতে হবে। এছাড়া শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার যে কোনো ধরনের চুক্তিতে নিরপেক্ষ অবস্থানে থাকতে হবে ইউক্রেনকে। তবে বর্তমান বাস্তবতায় ইউক্রেন ও তার মিত্র দেশগুলো এসব শর্তে রাজি হবে কিনা সে প্রশ্ন থেকেই যায়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। প্রকৃতি যেন শীতল সুবাসে পরিপূর্ণ হয়ে উঠেছে এবং আকাশে ধূসর মেঘের ছোঁয়া জানাচ্ছে যে শীত এসে গেছে। এবছর দক্ষিণ জার্মানিতে শীতকাল আগেভাগেই শুরু হয়েছে। বুধবার অ্যালগাও অঞ্চলের গ্রামগুলো গভীর সাদা তুষারে মোড়কে আবৃত হতে দেখা গেছে। অন্যদিকে সুইজারল্যান্ডের জুরা পর্বত অঞ্চল এবং ইংল্যান্ডের লিক শহরেও মৌসুমের প্রথম তুষারপাতের কারণে সাদা চাদরে ঢাকা পড়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্রকৃতি যেন শীতল সুগন্ধে ভরে উঠছে, আর আকাশে ধূসর মেঘের ছোঁয়া জানান দিচ্ছে যে শীত চলে এসেছে। এবছর দক্ষিণ জার্মানিতে আগেই শুরু হয়েছে শীতকাল। বুধবার অ্যালগাও অঞ্চলের গ্রামগুলোকে গভীর সাদা তুষারের চাদরে ঢাকা পড়তে দেখা গেছে। জার্মান আবহাওয়া কেন্দ্র জানিয়েছে এই তুষারপাতের জন্য আর্কটিক সাগরের ঠান্ডা বাতাস দায়ী, যা বাভেরিয়া অঞ্চলের দিকে প্রবাহিত হচ্ছে। এই ঠান্ডা আবহাওয়া আগামী সপ্তাহ পর্যন্ত জার্মানির কিছু অঞ্চলে অস্বাভাবিক ঠান্ডা বজায় রাখবে। এলাকার দর্শনার্থীরা তুষারপাত দেখে আনন্দিত। তারা জানিয়েছেন ঠান্ডা আবহাওয়ার জন্য তারা আগেই প্রস্তুত ছিলেন। তবে অঞ্চলটিতে ব্যাপক তুষারপাত হলে যাতায়াত ও পরিবহন ব্যবস্থায় বিরূপ প্রভাব পড়তে পারে। এদিকে জার্মানির নর্থ রাইন ওয়েস্টফালিয়া থেকে শুরু করে বার্লিন পর্যন্ত ঝড়ের আশঙ্কাও তৈরি হয়েছে। অপরদিকে সুইজারল্যান্ডের জুরা পর্বত অঞ্চলও মৌসুমের প্রথম তুষারপাতের সাথে সাদা চাদরে ঢাকা পড়েছে। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1100 মিটার উচ্চতায় অবস্থিত মোলেনদ্রুস পাস তুষারে আচ্ছাদিত হয়ে গেছে। ওদিকে মঙ্গলবার এক ড্রোন ভিডিওতে দেখা যায় ইংল্যান্ডের লিক শহরের বাড়িগুলো তুষারে আবৃত হয়ে পড়েছে। আগামী দিনগুলোতে অঞ্চলটিতে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে নিচে নামতে পারে এবং রাতের বেলা তা হিমাঙ্কের নিচে চলে যেতে পারে। পাশাপাশি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মেকডানেল কলেজের বরফে ঢাকা আঙিনায় একটি দৃষ্টিনন্দন দৃশ্য দেখা গেছে। সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে, যেখানে দেখা যায় শেয়ালরা তুষারের উপর খেলা করছে। ইফাত জাহান, বাংলা ভিশন। দর্শক, এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।